Dear students, hope you are well by the grace of Allah. I am also well. I am Abul Khair, lecturer in English at Thorok Indian College. Today, we will discuss about clause. And if you continue the class to the end, you will be able to identify the clauses and make any clauses by yourself. Okay? So, let's start the class. তো ইনশাআল্লাহ আমরা ক্লোজটা এমন ভাবে আলোচনা করব বুঝে আসবে। হ্যাঁ, ক্লোজটা তোমরা আমাকে জানিয়েছো যে ক্লোজটা তোমাদের বুঝতে অনেকটা সমস্যা হয়। তো পরপর দুইটা ক্লাসের মাধ্যমে আমি ক্লোজটা শেষ করার চেষ্টা করব। তোমরা আমার সাথেই থাকবে। At first you have to know what clause is. Clause কাকে বলে? The definition of clause. Clause মানে হচ্ছে বাক্যাংশ। হ্যাঁ, ক্লোজের শাব্দিক অর্থ হচ্ছে বাক্যের একটা অংশ। হ্যাঁ, পার্ট অফ এ সেন্টেন্স। আর একটু ডিটেইলস যদি বলতে চাই, গ্রুপস অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব টুগেদার। এখানে এই টুগেদারের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরে আসছি আমি ব্যাখ্যায়। Here is the difference between phrase and clause. এই সংজ্ঞাটার মধ্যেই ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা সেটা কি? ক্লোজের সংজ্ঞায় বলা হয়েছে গ্রুপস অফ ওয়ার্ডস, আবার ফ্রেজের সংজ্ঞা কিন্তু গ্রুপস অফ ওয়ার্ডস, কতগুলি শব্দের সমষ্টি, কিন্তু হ্যাভিং এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব টুগেদার। এই কথাটুকু ফ্রেজের ক্ষেত্রে থাকবে না। হ্যাঁ, অর্থাৎ ক্লোজে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া থাকতে হবে, দুইটা একসাথে। আর ক্লোজে এই দুইটার কম্বিনেশন হবে না। অর্থাৎ একটা ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুইটাই থাকবে, কোয়াইট ইম্পসিবল। এটা হবে না। শুধু ফাইনাইট ভার্ব থাকতে পারে, শুধু সাবজেক্ট একটা ফ্রেজ হইতে পারে, কিন্তু দুইটা মিলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মিলে ফ্রেজ হবে, এটা কখন সম্ভব না। কারণ যদি এরকমটা হয় সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, তাহলে ওটা কি একটা ক্লোজ বা সেন্টেন্স হয়ে যাবে। তো ফ্রেজ এবং এই ক্লোজের মধ্যে পার্থক্যটা মূলত এখানে, যে ক্লোজের মধ্যে সাবজেক্ট এবং একটা কি ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে, আর ফ্রেজের মধ্যে এই দুইটা একসাথে থাকবে না। অর্থাৎ একটা ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুইটাই আমরা পাবো, এরকমটা হবে না। এ ফ্রেজ মে বি এ সাবজেক্ট, একটা সাবজেক্ট হতে পারে একটা ফ্রেজ। হ্যাঁ, অর এ ভার্ব, আবার একটা ভার্বও কি ফ্রেজ হইতে পারে। আই এম গোয়িং টু কলেজ, হি ইজ গোয়িং টু মার্কেট। এই যে এম গোয়িং অথবা ইজ গোয়িং, এই দুইটা ভার্ব মিলে কিন্তু একটা ভার্ব ফ্রেজ হয়ে গিয়েছে। আবার আমি যদি বলি যে রহিম এন্ড করিম আর গোয়িং টু কলেজ, তো এখানে রহিম এন্ড করিম সাবজেক্ট, একাধিক ওয়ার্ড হওয়াতে, সাবজেক্টটা একাধিক শব্দ হওয়াতে এটা একটা ফ্রেজ হয়ে গিয়েছে। তো বাট নট কম্বাইনিং বোথ, কিন্তু দুইটা একসাথে থাকবে না ফ্রেজে। অন দ্য কন্ট্রারি, a clause must have a combination of subject and verb. কিন্তু ক্লোজের মধ্যে কি অবশ্যই সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন করবে। তাহলে আমরা সামারি কি পেলাম? ক্লোজ হলো কতগুলো শব্দের সমষ্টি, ঠিক আছে। হ্যাঁ, এই কথাটা ফ্রেজের ক্ষেত্রেও খাটে, যেখানে অবশ্যই কিন্তু ক্লোজের বেলায় বাকি যেই বৈশিষ্ট্যগুলি আমরা দেখি, যেখানে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু ফ্রেজে কখনো সাবজেক্ট এবং ভার্ব মিলে গঠিত হতে পারে না। আলাদাভাবে সাবজেক্ট একটা ফ্রেজ হতে পারে, আবার
একটা ভার্ব কি ফ্রেজ হতে পারে, একাধিক ভার্ব মিলে যদি আসে। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সেন ইজ এ গুড টিচার। সেন একজন ভালো টিচার। তো এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব রয়েছে, তাই এই বাক্যটি কি, বাক্যটা এটি একটি সেন্টেন্সও বটে, কিন্তু যেহেতু একটা সাবজেক্ট এবং একটা ভার্ব রয়েছে, এটাকে আমরা ক্লোজ বলতে পারি। মিস্টার রহমান ইজ রিডিং এ নোবেল। পুরো সেন্টেন্সটা কি একটা সেন্টেন্স প্লাস একটা ক্লোজ। কিন্তু আমরা যদি বলি মিস্টার রহমান, তাহলে কি ক্লোজ বলা যাবে? অথবা ইজ রিডিং এ নোবেল, এতটুকুকে কি ক্লোজ বলা যাবে? না। আমরা এই মিস্টার রহমানকে একটা ফ্রেজ বলতে পারি। এই সাবজেক্টটাকে আমরা ফ্রেজ বলতে পারি, ক্লোজ বলতে পারবো না, কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব নেই। আবার এখানে ভার্ব আছে, সাবজেক্ট নেই। সুতরাং আলাদা আলাদা ভাবে যদি আমরা বলি, ফ্রেজ বলতে হবে। মিস্টার রহমান একটা ফ্রেজ, ইজ রিডিং আর একটা ফ্রেজ। আবার পুরো সেন্টেন্সটাকে যদি বলি আমরা, তাহলে ক্লোজ বলতে পারবো, কারণ একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাল ভার্ব আছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এরপর আরেকটা উদাহরণ আমরা দেখি। হি রিডস, সে পড়ে, সো দ্যাট, যাতে হি ক্যান পাস দ্য এক্সাম, যাতে সে পরীক্ষায় পাস করতে পারে। এখানে এই বাক্যটাতে দুইটা অংশ রয়েছে। একটা হচ্ছে এই প্লাসের আগ পর্যন্ত আর প্লাসের পরের দিকে। তো সে পরে, এটা একটা পূর্ণাঙ্গ একটা বাক্য। হ্যাঁ, কিন্তু যদি আমি বলি যে যাতে সে পরীক্ষায় পাস করতে পারে, এটা কি পূর্ণাঙ্গ একটা বাক্য হয়েছে? হয়। আবার সোদের ছাড়া যদি বলি, আমি মনে করি যে সোদের এখানে নেই, তাহলে আবার সেন্টেন্সটা কি একটা পূর্ণাঙ্গ একটা বাক্য হয়ে যায়। সে পরীক্ষায় পাস করতে পারে। তো যখন আমি এই পুরো বাক্যটাকে একসাথে ধরবো, তখন এইটুকু ছাড়া এইটুকুর অর্থ কিন্তু কমপ্লিট হচ্ছে না। সে পড়ে যাতে সে পরীক্ষা পাস করতে পারে। যদি বলি যে যাতে সে পরীক্ষা পাস করতে পারে, শুধু এতটুকু যদি বলি, তাহলে বাক্যটা কমপ্লিট হয় না। যদিও এখানে কি আছে, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে। হ্যাঁ, সাবজেক্ট এবং ভার্ব থাকাতে এটাকে আমরা ক্লোজ বলতে পারবো। কি বলতে পারবো? একটা ক্লোজ বলতে পারবো। কিন্তু এই পুরোটা কি, পুরোটাকে আমরা একটা কমপ্লিট বাক্য বা সেন্টেন্স বলতে পারি না, কারণ কমপ্লিট যে সেন্স প্রকাশ করতে হয় একটা বাক্যের যে বৈশিষ্ট্য, সেটা এতটুকুর মধ্যে নেই। হ্যাঁ, এই জন্য আবার এতটুকু না বলে যদি শুধু বলি হি রিডস, সে পড়ে, হ্যাঁ, এইটুকুর হেল্প আর আমার প্রয়োজন পড়ছে না। কিন্তু এতটুকু যদি বলি, তাহলে অবশ্যই এতটুকুর হেল্প তার লাগছে, কারণ হি রিড ছাড়া তার অর্থটা কি কমপ্লিট হচ্ছে না। হ্যাঁ, এতটুকু যদি তোমরা বুঝতে পারো, তাহলে এবার বলা যেতে পারে, হ্যাঁ, যেই ক্লোজটা আরেকটা অংশের উপরে, আরেকটা ক্লোজের উপরে ডিপেন্ডেন্ট বা নির্ভর করতে হয়, সেটাকে বলে ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা অধীনস্থ ক্লোজ। হ্যাঁ, কারণ এই অংশটুকু কাজ করছে তার অধীনে থেকে, এই জন্য এইটুকুর নাম অধীনস্থ ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, আবার যেহেতু এটা ডিপেন্ড করছে এই ক্লোজটার উপরে, সুতরাং এইটুকুকে আমরা ডিপেন্ডেন্ট ক্লোজও বলতে পারি। আর এইটুকু যেহেতু এই অংশটুকুর উপরে, এই ক্লোজটার উপরে নির্ভর করছে না, আর মানে কি এই ক্লোজটা স্বাধীন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অথবা আমরা বলতে পারি প্রধান ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। ঠিক আছে, এবার আমরা ক্লোজের প্রকারভেদ সম্পর্কে জানবো। There are 3 types of clauses, and they are প্রিন্সিপাল ক্লোজ, অলরেডি আমরা জেনেছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এরপর হচ্ছে ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ,
যখন এরকম প্রিন্সিপাল ক্লোজ যখন একাধিক প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, আমরা পরবর্তীতে জানবো। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন এরকম প্রিন্সিপাল ক্লোজ, স্বাধীন ক্লোজ, একাধিক ক্লোজ যখন যুক্ত হয় ওই কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তখন ওইটাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লোজ বা কোঅর্ডিনেটিং ক্লোজ। এরপর এবার আমরা এই 3 প্রকার ক্লোজের আরো বিস্তারিত জানবো। প্রিন্সিপাল ক্লোজের কোন সাব টাইপ বা আর কোন প্রকার নেই। সাবঅর্ডিনেট ক্লোজ এর প্রকারভেদ রয়েছে। এই 3 প্রকার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ কয় ধরনের হতে পারে? এই 3 ধরনের হতে পারে। নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ। এখন অ্যাডজেক্টিভ ক্লোজের কোনো প্রকার হবে না। এই নাউন ক্লোজ আমরা কিভাবে চিনবো বা কোথায় কোথায় নাউন ক্লোজ বসে, এটা আমাদেরকে জানতে হবে। এটা প্রকারভেদ না, এটা হচ্ছে নাউন ক্লোজ কিভাবে আমরা চিনবো এবং কোথায় কোথায় নাউন ক্লোজের অবস্থানটা, পজিশনটা সেন্টেন্সের মধ্যে থাকে সেটা জানতে হবে। আরেকটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজের আবার কিছু প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদগুলি হচ্ছে আমরা আস্তে আস্তে এগুলি আলোচনা করব। একটা ক্লাসের মাধ্যমে আমরা পুরো কোর্সটা নিয়ে যদি আলোচনা করতে চাই অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের ধৈর্যচ্যুতি করবে। এই জন্য আমরা তোমাদের ধৈর্যের বাদ যাতে না ভাঙে, এই জন্য ওই দিকেও আমাকে খেয়াল রাখতে হবে। তো নাউন ক্লোজ কাকে বলে, ওইটা আমাদেরকে জানতে হবে। অ্যাডজেক্টিভ ক্লোজ কাকে বলে, কোনটাকে বলে বা কিভাবে চিনবো। অ্যাডভার্ব ক্লোজ প্রকারগুলি কি 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 মানে কেমন কেমন কয় ধরনের অ্যাডভার্ব ক্লোজ হতে পারে ওটা আমাদেরকে জানতে হবে। তো নাউন ক্লোজ হচ্ছে এই 6টা পজিশনে যদি আমরা পাই সেটাকে আমরা নাউন ক্লোজ বলবো। তো নাম্বার 1 হচ্ছে যখন কোন ভার্বের সাবজেক্ট হিসাবে বসবে সেটা নাউন ক্লোজ হবে। আবার কোন ভার্বের অবজেক্ট হিসেবে যদি বসে কোন ক্লোজ, তাহলে সেটাকে নাউন ক্লোজ বলবো। এরপর অবজেক্ট টু এ প্রিপজিশন, যখন কোন প্রিপজিশনের পরে কোন আমরা ক্লোজ পাবো সেটাকে আমরা নাউন ক্লোজ বলবো। এরপর কমপ্লিমেন্ট টু এ সাবজেক্ট, একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে যখন কোন ক্লোজ আমরা পাবো সেটাকে আমরা নাউন ক্লোজ বলবো। আর হচ্ছে কমপ্লিমেন্ট টু এন অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে যখন কোন ক্লোজ পাবো সেটা নাউন ক্লোজ বলবো। এবং কেস ইন অ্যাপোজিশন, যখন অ্যাপোজিটিভ হিসেবে কোনো ক্লোজ পাবো সেটাও কি আমরা নাউন ক্লোজ বলবো। আর অ্যাডভার্ব ক্লোজের এই প্রকারগুলি: অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, প্লেস, কজ, কনসেশন, পারপাস, কন্ডিশন, ম্যানার, রিজাল্ট এন্ড ম্যানার কথাটা বিভাগ চলে আসছে এই রিজাল্ট পর্যন্ত। এরপর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ মানে কি? an independent clause is a complete sentence by itself। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে অন্য কোনো ক্লোজের হেল্প ছাড়া, সাহায্য ছাড়া নিজেই নিজের অর্থ কি কমপ্লিট করতে পারে। এমন ক্লোজকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলবো। যেমন ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। এখানে বাক্যটা কি কমপ্লিট একটা অর্থ প্রকাশ করছে। সুতরাং এটিকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও কি বলবো। এই সেন্টেন্সটিকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলবো, কারণ অন্য কোনো ক্লোজের তার সাহায্যের দরকার পড়ছে না। আর কোঅর্ডিনেটিং ক্লোজ কোনটা? যখন দুই বা ততোধিক সমজাতীয় ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন যুক্ত হবে সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লোজ। যেমন
হি স্টাডিড মোর হি কুড পাস দ্য এক্সাম। সে অনেক পড়াশোনা করেছিল, সে পরীক্ষায় পাস করতে পেরেছিল। তো এই যে আলাদা আলাদা ভাবে দুইটা সেন্টেন্স এবং দুইটাই কি প্রিন্সিপাল ক্লোজ, হ্যাঁ, বা স্বাধীন ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কিন্তু যদি আমরা এই দুইটা বাক্যকে আমরা একত্রিত করতে চাই, হ্যাঁ, কম্বাইন করতে চাই, তাহলে এখানে আমাকে একটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন বসাতে হবে। আর তখন প্রত্যেকটা ক্লোজ হয়ে যাবে কি এই কোঅর্ডিনেটিং কনজাংশনের আগেরটা এবং পরেরটা দুইটাই হয়ে যাবে কি কোঅর্ডিনেটিং ক্লোজ। যেমন এই দুটো বাক্যকে যদি আমরা এভাবে বলি, হি স্টাডিড মোর, এরপরে ফুল স্টপ উঠিয়ে দিয়ে এখানে আমি একটা কোঅর্ডিনেট কনজাংশন বসিয়ে দিলাম, এন্ড সে অনেক পড়াশোনা করেছিল এবং সে পরীক্ষায় পাস করেছিল। তো এখন কি হয়ে গেল, এটা একটা কোঅর্ডিনেট ক্লোজ, আবার এটা একটা কি কোঅর্ডিনেট ক্লোজ, কারণ একটা আরেকটার উপরে নির্ভরশীল না। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কি স্বাধীন বাক্য, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। হ্যাঁ, কারণ সে অনেক পড়াশোনা করেছিল, এটা একটা কমপ্লিট অর্থ প্রকাশ করছে। সে পরীক্ষায় পাস করেছিল, এইটাও কি একটা কমপ্লিট অর্থ প্রকাশ করছে। সুতরাং এরকম দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যখন এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, তখন এটা হয়ে যাবে কি কোঅর্ডিনেট ক্লোজ। আরেকটা বিষয় হচ্ছে, এখানে তো আমরা দুইটা প্রিন্সিপাল ক্লোজকে এন্ড দ্বারা যুক্ত করে এটাকে কোঅর্ডিনেট করছি। আবার একাধিক সাবঅর্ডিনেট ক্লোজও আমরা কি করতে পারি, এরকম কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে, হ্যাঁ, আমরা এই কোঅর্ডিনেট ক্লোজে রূপান্তরিত করতে পারি। ওটা আমরা পরবর্তীতে জানব। তো সাবজেক্ট দুটি যেহেতু একই, এখানে হি এখানেও হি, তো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে সাবজেক্টে থাকবে ওটাকে আমরা কি বাদ দিয়ে দিতে পারি, যদি সাবজেক্ট একই হয়। ভিন্ন হলে আবার দিতে হবে। সুতরাং আমরা এই হি বাদ দিয়ে আমরা বলতে পারি কি হি স্টাডিড মোর এন্ড কুড পাস দ্য এক্সাম। এরপর হচ্ছে নির্ভরশীল ক্লোজ, হ্যাঁ, বা ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লোজ সর্বদা প্রিন্সিপাল ক্লোজের অধীনে থাকে বা প্রিন্সিপাল ক্লোজের উপরে নির্ভরশীল হয়ে থাকে। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লোজের উপরে নির্ভর করে এই সাবঅর্ডিনেট ক্লোজের অর্থটা প্রকাশ করতে হয়। আর ডিপেন্ডেন্ট শব্দের অর্থই কি নির্ভরশীল। হ্যাঁ, আর সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধীনস্থ, তার মানে প্রিন্সিপাল ক্লোজের অধীনে থেকে সাবঅর্ডিনেট ক্লোজের অর্থটা প্রকাশ করতে হয়। অন্য ক্লোজের অধীনস্থে থাকে বিদায় এটির নাম হয়েছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে কমপ্লিট করতে পারে না, তাই এর নাম হয়েছে কি ডিপেন্ডেন্ট ক্লোজ, নির্ভরশীল বাক্যাংশ, অথবা সাবঅর্ডিনেট ক্লোজ, অধীনস্থ বাক্যাংশ। উদাহরণ দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো। আমরা যদি আর কিছু না বলি তাহলে এতটুকু কিন্তু একটা কমপ্লিট ক্লোজ, কি বলে, একটা কমপ্লিট অর্থ প্রকাশ করে না। কিন্তু শুধু যদি এতটুকু বলি, এতটুকু না বলে আই শ্যাল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব, হ্যাঁ, এইটুকু কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, কারণ অন্য কোনো ক্লোজের হেল্প তার লাগছে না। কিন্তু ইফ ইউ কাম, যদি তুমি আসো, এইটুকুর অর্থ যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে এতটুকু না বললেই নয়, বলতেই হবে। হ্যাঁ, যদি তুমি আসো তাহলে আমি যাব। এখন পুরোটা মিলে কি একটা সুন্দর একটা সেন্টেন্স হয়েছে। সুতরাং এতটুকু যেহেতু এই প্রিন্সিপাল ক্লোজের উপরে নির্ভরশীল, সুতরাং এইটুকুর নাম হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর এতটুকুর নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এরপর আরো কিছু উদাহরণ আমরা দেখি। এই বোল্ড করা অংশ যেটুকু আছে এটুকু হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর বোল্ড করা ছাড়া যেটুকু আছে সেটুকু হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। যেমন ইউ মে গো, তুমি যেতে পারো, প্রিন্সিপাল ক্লোজ, কারণ একটা কমপ্লিট অর্থ সে প্রকাশ করে ফেলেছে। কিন্তু তুমি যেখানে চাও, তুমি যেখানে যেতে চাও, হ্যাঁ, এতটুকু কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হয় না।
সুতরাং এতটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ এইটুকুর সাহায্য ছাড়া কিন্তু তার অর্থ পূর্ণাঙ্গ করতে পারছি না। আই নো, আমি জানি, হোয়াট হিজ নেম ইজ, তার নাম কি। সুতরাং এতটুকু হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর এইটুকু প্রিন্সিপাল ক্লোজ। আই নো হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে, এতটুকু কোনো কথা হয় না। হ্যাঁ, এইটুকু ছাড়া আই নো হোয়ার হি লিভস, সুতরাং এইটুকু প্রিন্সিপাল ক্লোজ, আর এইটুকু হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হ্যাঁ, এটা কমপ্লিট সেন্টেন্স, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লোজ। যাতে সে জীবনে সফল হয়, এতটুকু কোনো কমপ্লিট সেন্টেন্স হয় না, হতে পারে না। এই জন্য এইটুকু নাম হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, তো কমপ্লিট করতে, অর্থ কমপ্লিট করতে পারে না, আবার এটা ক্লোজ কিভাবে হয় বা একটা সেন্টেন্স কিভাবে হয়। হ্যাঁ, সেন্টেন্স আমরা যদি সোদের সহ যদি বলি তাহলে কিন্তু সেন্টেন্স না, যদি আমরা এই সাবজেক্ট থেকে বলি তাহলে ঠিকই এটা একটা কমপ্লিট সেন্টেন্স। কিন্তু এইটুকু তার বাদ দেওয়া যাবে না, কারণ এইটুকু তো সেন্টেন্সেরই একটা অংশ। হ্যাঁ, এই জন্য এই সাবঅর্ডিনেটিং যে মার্কার গুলি রয়েছে, এইটুকু থেকে পরের যে অংশটুকু, এইটুকুকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকি অংশটুকু প্রিন্সিপাল ক্লোজ। তুমি কি জানো কখন সে আসবে? তো এই হোয়ার থেকে বাকিটুকু হচ্ছে কি প্রিন্সিপাল, সরি সাবঅর্ডিনেট ক্লোজ, আর এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যদিও সে অনেক পড়াশোনা করে, তো এতটুকু হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে না। যদি না আমি এইটুকু বলি হি ফেলস ইন দ্য এক্সাম, হ্যাঁ, সে পরীক্ষায় ফেল করে, যদিও সে অনেক পড়াশোনা করে। সিন্স আই এম ইল, যেহেতু আমি অসুস্থ, আই কান্ট গো টু কলেজ, আমি কলেজে যেতে পারছি না। তো এখানে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে যেই অংশটুকু প্রিন্সিপাল ক্লোজের হেল্প ছাড়া নিজের অর্থ নিজে কমপ্লিট করতে পারে না, সেইটুকুই হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। এখন আমাদেরকে জানতে হবে যে সাবঅর্ডিনেট ক্লোজটা আমরা কিভাবে চিনবো এবং কি শব্দগুলি দিয়ে, কোন কোন শব্দ দিয়ে সাবঅর্ডিনেট ক্লোজটা শুরু হয়। হ্যাঁ, এই শব্দগুলি যদি আমাদের জানা থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটা আমাদের চিনতে সহজ হবে। আমি এখানে অ্যালফাবেটিক্যালি লেখার চেষ্টা করেছি, অর্থাৎ এ বি সি ডি ই এফ এই সিরিয়াল মেনটেন করে অ্যালফাবেটিক্যালি লেখার চেষ্টা করেছি। এই এ দিয়ে হচ্ছে এই 12টা, আফটার, অলদো, as far as fast as if, as long as though, as much as soon as, assuming that, as though, as well as, এইগুলি হচ্ছে মানে এ দিয়ে এই সাবঅর্ডিনেটিং ক্লোজগুলি, সরি সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলি বা আমরা ক্লোজ মার্কার বলি। এরপর হচ্ছে বিকজ, বিফোর, ইভেন দো, হাউ, ইফ, ইন অর্ডার দ্যাট, নাও দ্যাট, অনলি ইফ, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। তারপর হচ্ছে রাদার দেন, সিন্স, দেন, দো, টিল, আনটিল, আনলেস এবং আনটিল। এরপর হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, হোয়েন, এরপর হচ্ছে হোয়েন এভার, হোয়ার, হোয়ার এভার, হোয়ার এস, তারপর হোয়াট, হোয়াট এভার, হোয়াটস এভার, এরপর হুইচ, হুইচ এভার, হ্যাঁ, হো, হোইবার, হোস হইবার, এরপর হোম, হোমিবার, এরপর সর্বশেষ হোস। এই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। চিনার জন্য আমাদেরকে এই ওয়ার্ডগুলি বা এই ফ্রেজগুলি আমাদেরকে মনে রাখতে হবে। তো ক্লোজের আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে। আরেকটা ভিডিওর মাধ্যমে, আরেকটা ক্লাসের মাধ্যমে আমরা ক্লোজের অবশিষ্ট আলোচনা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। যদি তোমরা কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই নক করবে, ফেসবুক গ্রুপে অথবা মেসেঞ্জার গ্রুপে আমাকে নক করবে, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।